ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, অনেক দিন ক্লাস আসেনি, তোমরা ভীষণ চিন্তায় ছিলে যে কি হবে না হবে। আমাকে অনেকে ফোন করেছো যে স্যার ক্লাস পাচ্ছি না, অনেকে জিজ্ঞাসা করেছো যে স্যার ক্লাস হচ্ছে না কেন। তো চলো, আজ থেকে তোমাদের ক্লাস শুরু হলো এবং এটা কন্টিনিউ চলবে, ঠিক আছে? এবং আমি কথা দিচ্ছি, তোমাদের নভেম্বর মাসের মধ্যে পুরো ব্যাকরণ সিলেবাস এবং টেক্সটের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি। দেখো, আমাদের আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে সমাসের প্রথম ক্লাসটা আমাদের হয়ে গেছিল। স্বাভাবিকভাবে আজকে সমাসের দ্বিতীয় ক্লাস হবে এবং সেই ক্লাসে কি হবে না, সেই ক্লাসে আজকে আমরা শিখব দ্বন্দ্ব সমাস। কি শিখব? দ্বন্দ্ব সমাস। ওকে, সো দেখো, এই দ্বন্দ্ব বানানটা ভালো করে দেখে নেবে, দয়াক মূর্ধন্যয় দয়াক, ঠিক আছে? অর্থাৎ সরি, আমি একটু ভুল বললাম, দয়াব দন্তন্বয় দয়াব, দ্বন্দ্ব হয়েছে। তো এই দ্বন্দ্ব কথাটাকে তোমরা ভালো করে বানানটা তোমরা আগে ফার্স্ট দেখে নেবে। নেক্সট হচ্ছে কি না, দ্বন্দ্ব কথাটার অর্থ কি? দ্বন্দ্ব কথাটার আদি অর্থ ছিল মিলন। দ্বন্দ্ব কথাটার আদি অর্থ কি ছিল না, দ্বন্দ্ব কথাটার আদি অর্থ ছিল মিলন। এখন অর্থ কি? তারপরে এখন অর্থ কি? বর্তমানে অর্থ কি? অর্থাৎ পরিবর্তিত অর্থ। বর্তমানে অর্থ, এটাকে বলে পরিবর্তিত অর্থ। কি এলো? পরিবর্তিত অর্থ কি হলো? এখন আমরা কি বলি? ঝগড়া। কিন্তু মনে রাখবে, সমাসে, দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব কথার অর্থ হলো যোগ করা বা মিলন। তাহলে সমাসে কি ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে? যোগ করা বা মিলন অর্থে প্রযুক্ত হয়েছে। হয়েছে, যোগ করা বলতে পারো বা জোড়া বলতে পারো, এই অর্থে প্রযুক্ত হয়েছে। হয়েছে। এখন দেখো, আমরা সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোই শিখে গেছি, তাই তো? আজকে দ্বন্দ্ব সমাসের জিনিসটা কি সেটাকে জেনে নাও। যেমন ধরো, আমি একটা মানে সমাসবদ্ধ পদ লিখছি, সেটা হচ্ছে ভাই বোন। একসাথে আছে ভাই বোন, তাই তো? এটা মনে করো একটা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, ঠিক আছে? এই ভাই বোনে দেখো, কেউ কারো উপর নির্ভর হয়ে আছে কি? ভাই বোনের উপর নির্ভর হয়েছে কি? অর্থাৎ যদি পূর্বপদ আমরা দেখি, পূর্বপদকে, পূর্বপদ হচ্ছে ভাই, পরপদকে, পরপদ হচ্ছে, পরপদ বা উত্তরপদ হচ্ছে কে? বোন। দেখো, এরা এই সমাসবদ্ধ পদটাতে পূর্বপদ এবং পরপদ দুজনেই নিজের নিজের অর্থ নিয়ে বসে আছে। অর্থাৎ পূর্বপদ পরের পদের উপর নির্ভরশীল নয়, পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ পরপদ পূর্বপদের উপরে নির্ভরশীল নয়, পূর্বপদ পরপদের উপরে নির্ভরশীল নয়। হয়েছে? অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে, এমন সমাসবদ্ধ পদ থাকে যেখানে পূর্বপদ পরপদের উপর নির্ভরশীল নয়, পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ পূর্বটা পরের উপর নির্ভরশীল নয়, আবার পরেরটা পূর্বের উপর নির্ভরশীল নয়। হয়েছে? যখন দুটো পদই নিজের নিজের অর্থ নিজের জায়গায় ধরে রাখে, সেগুলোকে আমরা কিভাবে করি জানো? সেগুলোকে মাঝখানে আমরা সংযোগমূলক অব্যয় দিয়ে ব্যাসবাক্য করি। কি করি? সংযোগমূলক অব্যয় দিয়ে ব্যাসবাক্য করি। অনেকে বলে, এগুলোকে বলে সমুচ্চয়ী অব্যয়। কি বলে? সমুচ্চয়ী অব্যয়। তাহলে আমরা এখন এটা শিখেছি, একটা সমাস আছে, যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদ পরের উপর নির্ভরশীল নয়, পরের পদ পূর্বের উপর নির্ভরশীল নয়। তাহলে এটাকেই আমরা একটা বাক্যের আকারে লিখি না, যে সমাসে পূর্বপদ ও পরপদ, এটা যদি ভালোভাবে বলা হয়, নিজেদের অর্থ
প্রাধান্য রাখে, অর্থাৎ নিজ পূর্বপদ ও পরপদের সমান অর্থ প্রাধান্য থাকে। ভাই ভাইয়ের অর্থ নিয়ে আসে, বোন বোনের অর্থ নিয়ে আসে। তাহলে যে সমাসে পূর্বপদ ও পরপদ নিজের নিজের অর্থ বজায় রাখে, বা যে সমাসে পূর্বপদ ও পরপদের সমান অর্থ প্রাধান্য থাকে, তাকে বলে কি না, তাকে বলে দ্বন্দ্ব সমাস। যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য থাকে, তাকে বলে কি, দ্বন্দ্ব সমাস। এখন একটা পারফেক্ট সংজ্ঞা আমি লিখে দিচ্ছি। এখানে দেখো আমি লিখেছি সংযোগমূলক অব্যয় দিয়ে ব্যাস বাক্য করতে হবে কিংবা সমুচ্চয়ী অব্যয় দিয়ে ব্যাস বাক্য করতে হবে, তাই তো? আগে এটা বলে দিই তোমাদেরকে, এই অব্যয় কোনগুলো? ও এবং প্রভৃতি, এগুলোকে না, এগুলো হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। হয়েছে? ও এবং আবার আর লাগাতে পারো, প্রভৃতি। হয়েছে? দেখো এরপরে হচ্ছে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা লিখে দিই তোমাদেরকে, যে দ্বন্দ্ব সমাসটা তাহলে কাকে বলে। কি বলেছি না, একটা সমাসবদ্ধ পদ যখন পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে বলে দ্বন্দ্ব সমাস। এটাকেই আমরা একটু ভালো ভাষায় লিখব। কি লিখব না, যে সমাসে একটু মেকআপ দিয়ে লেখা আর কি, প্রত্যেকটি সমাস সমান পদের অর্থ, প্রত্যেকটি সমসমান পদের অর্থ কি হয়েছে না, প্রধানভাবে বোঝায়, প্রধানভাবে বোঝায়। হয়েছে? প্রধানভাবে বোঝায় বা উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, বা উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে বলে দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? এতটা বুঝতে পেরে গেছো? এরপরে হচ্ছে তোমাদের এই সমাসের ব্যাস বাক্য কিভাবে করতে হয়। তাহলে আমরা তোমাদের সুবিধার্থে একটা ব্যাস বাক্য করার নিয়ম লিখে দিই। ব্যাস বাক্য করিবার নিয়ম, ব্যাস বাক্য করিবার নিয়ম। কি নিয়ম দেখে নাও, এটা শিখে নাও। পূর্বপদ প্লাস ও প্লাস পরপদ, এটা হচ্ছে এর ব্যাস বাক্যের গঠন। পূর্বপদ প্লাস ও প্লাস পরপদ। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা ভাই বোনকে একসাথে বসাই, দেখো ভাই নিজের অর্থ প্রাধান্য রেখেছে, বোন নিজের অর্থ প্রাধান্য রেখেছে, তাহলে কি হবে, ভাই ও বোন। এখানে তোমাদেরকে একটা কি সমাস, দ্বন্দ্ব সমাস। এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, দুটো পদ যোগ করতে ও ব্যবহার করা হয়, আর দুটো বাক্য যোগ করতে এবং ব্যবহার করা হয়। তাহলে ও অব্যয়টা কখন ব্যবহার করবে, সংযোগমূলক অব্যয়টা? না, যখন তুমি দুটো পদ যোগ করছো। আর যখন তুমি একটা বাক্য যোগ করছো, যখন তুমি দুটো বাক্যকে যোগ করছো, তখন এবং ব্যবহার করতে হয়। ক্লিয়ার? মনে থাকবে। এরপর দেখো, মনে করো তুমি পরীক্ষার হলে গেছো, হলে যাওয়ার পরে তোমার কি সমস্যা হয়েছে, তোমার একটা সমাসবদ্ধ পদ দিয়ে আছে যেখানে 5টা পদ আছে। কি কি? ধরো দেওয়া আছে যদু, মধু, তনু, মনু, একসাথে যোগ করে দেওয়া আছে, এই সমাসবদ্ধ পদটা দেওয়া আছে। তখন পরীক্ষার হলে গিয়ে তোরা কি ভাববে, আরে মহেশ্বর স্যার তো এটা বলে দেয়নি কিভাবে করতে হয়। দেখো শিখে নাও। এখানে কটা পদ আছে, একটা, দুটো, তিনটে, চারটে। যদি 100টাও পদ থাকে কিভাবে করতে হবে, দেখো যদু কমা মধু কমা তনু কমা ও মনু ইকুয়ালস টু দ্বন্দ্ব সমাস। কি করলাম আমি, কিচ্ছু না, নো রকেট সায়েন্স, শুধু আমি একটা কাজ করেছি, যতগুলো পদ থাকবে সেগুলোর আগে কমা দিয়ে দিয়ে ও, শেষটার আগে ও মনু।
যদি 1 ফোঁটা থাকে আমি 99টা কমা দিয়ে লিখবো, শেষেরটাই ও, 100 নম্বরটা। ক্লিয়ার? দেখো দ্বন্দ্ব সমাস তোমরা এবারে প্র্যাকটিস করবে, কিন্তু দ্বন্দ্ব সমাস থেকে যে প্রশ্নটা মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয়েছে এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটা তোমাদেরকে আমি এরপরে করাবো। কি কি প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কি? দ্বন্দ্ব সমাসের অনেকগুলো ভাগের মধ্যে এই একটা ভাগ অ্যাক্সেস দ্বন্দ্ব। ক্লিয়ার? এখন এই অ্যাক্সেস দ্বন্দ্বটাকে একটু ভালো করে বুঝে নাও। যেমন ধরো আমি একটা পদ লিখছি আমরা। আচ্ছা বলো তো, এটা দেখতে একটা পদ মনে হচ্ছে না? একটা পদ মনে হচ্ছে তো, কিন্তু ভালো করে দেখো পদটা কিন্তু বহুবচন, অর্থাৎ এর মধ্যে কে কে ঢুকে আছে? আমরা কাকে আমরা বলি না? আমি ও সে আমরা। আবার তোমরা কাকে বলি আমরা? ধরো তুমি ও আমি, হয়েছে? তুমি আমি আমরা, তারপরে আমি ও সে আমরা, তুমি আমি সে আমরা, আবার ধরো তুমিও সে তোমরা, হয়েছে? তাহলে তুমিও আমি আমরা, আবার আমিও সে আমরা, এগুলো হচ্ছে। তাহলে ভালো করে দেখো আমরা এই পদটার মধ্যে কে কে ঢুকে আছে? আমি ও সে একটা হতে পারে, আমি ও সে। আবার তুমি ও আমি। কিন্তু আলটিমেট পদটায় কজন আছে? তোমার একটা মাত্রায় একটা সমাসবদ্ধ পদ আছে, কিন্তু পদটা কি পদ? বহু বচনের পদ। পদটা কি পদ? বহু বচনের পদ, তাই তো? তাহলে এমন কিছু পদ থাকে যেগুলো কি হয়? বহু বচনান্ত, কিন্তু একটা মাত্র পদ, একটাই পদ, কিন্তু পদটা বহু বচন। যখন এরকম হয় তখন তাকে বলে অ্যাক্সেস দ্বন্দ্ব। হয়েছে? তাহলে এবার দেখো সংজ্ঞাটা আমরা লিখবো। অ্যাক্সেস দ্বন্দ্বের একটা সংজ্ঞা লিখবো। কি লিখবো? সমসমান পদগুলির, এটা নোট করে নেবে, সমসমান পদগুলির বহুবচনান্ত ক্লিয়ার? একটি মাত্র পদ অবশিষ্ট থাকলে, এক বহুবচনান্ত একটি মাত্র পদ অবশিষ্ট থাকলে তাকে আমরা কি বলি? তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলা হয়। তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলা হয়। যেমন কি? যেমন কি উদাহরণ দিলাম? যেমন উদাহরণ দিলাম আমরা, আমি, তুমিও, সে। আমি কমা তুমি, আমি বলছিলাম শেষেরটার আগে কি ও দিতে হয়। হয়েছে? তোমরা কি হবে? তুমি ও সে। হয়েছে? ক্লিয়ার? এবার দেখো এরকম প্রচুর উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। যেমন ধরো তোমরা, আমরা, এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ। তো দ্বন্দ্ব থেকে এটা 2025 মাধ্যমিকের জন্য ভালো করে রাখবে। দ্বন্দ্ব সমাস থেকে এইটুকুই। দ্বন্দ্ব সমাস তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে হোয়াটসঅ্যাপে দেবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানিও। তো চলো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।